রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকারের দুই কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন, তালিকা করছে বিএনপিও। এই সরকারেরও সেই সুযোগ আছে, সেই ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন। এই সিদ্ধান্তটা নিলে ফ্যাসিস্ট রেজিমের যে লেগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে। রাষ্ট্র সংস্কার ও বিএনপির ৬ কমিটি নেতৃত্বে মির্জা ফখরুল সরকারকে দেবে প্রস্তাব। পরপর ২ টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই, তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি সুবিধা ও রাষ্ট্র সংস্কার ইস্যু। পশ্চিমাদের সঙ্গে দূরত্ব কমানোর সুযোগ দেখছেন বিশ্লেষকরা। এখনো থমথমে খাগড়াছড়ি রাঙামাটি, অবরোধে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় ১৫০০ পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। আবারও প্রাণচঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় ৩.৫ মাস পর ক্লাস শুরু, সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা। ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস উপাচার্য। এবং ভারতে ইলিশ রফতানির পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের আমদানিরও কম, দাবি বাণিজ্য উপদেষ্টার। দেশে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রাণী সম্পদের। রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে ২টি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। আর এ নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে ১৭ বছরে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করছে বিএনপি। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেই মোতাবেক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়েছে ২টি কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে চাইলে ৩১শে ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে মামলার এজাহার সহ প্রয়োজনীয় কাগজপত্র। মামলা প্রত্যাহারের সুযোগ নিতে চায় বিএনপিও। ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত ১৭ বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলার তালিকা তৈরি করছে তারা। দলটির নেতারা বলছেন, গায়েবী, প্রতিহিংসা এবং হয়রানিমূলক মামলার কারণে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে নেতাকর্মীদের। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সরকারের দেয়া এসব মামলা চালিয়ে নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা। শুধু বিএনপি না, অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে, গায়েবী মামলা হয়েছে, মিথ্যা, বানোয়াট, সমস্ত মামলার ব্যাপারেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তটা নিলে ফ্যাসিস্ট রেজিমের যে লেগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে। তারা বলছেন, আইনি পথে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গেলে লেগে যাবে কয়েক যুগ। আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে। এই সরকারেরও সেই সুযোগ আছে, সেই ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন। বিএনপির হিসেবে ২০০৯ সাল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে হওয়া মামলার সংখ্যা ১,৫৫,০০০-এরও বেশি, আসামি প্রায় ৫০ লাখ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ১০০ থেকে শুরু করে এক একজনের বিরুদ্ধে ৪৫০ পর্যন্ত মামলা রয়েছে। ৫ আগস্টের আগ পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতে জেরবার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৩১ দফার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন এই কমিটির সদস্যরা। আর জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। মার্জে মোমো রিপোর্ট। গণতন্ত্র, বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশ জুড়ে পদযাত্রা, জনসংযোগ, সমাবেশ, কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করে দলটি। আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে। সেই জন্য এবং এর বাইরেও আমরা কীরকম রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই জন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে। 1.5 যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি, জানালেন সরকারি কর্ম কমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটির সদস্যরা, জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। বিগত 16 বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির 60 লাখ নেতাকর্মী সমর্থক। একই সময়ে গুম হয়েছেন প্রায় 1,500। গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। দুই দেশের নিরাপত্তা ইস্যুতে ভারত একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ জানিয়ে সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন মির্জা ফখরুল। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক হয়। মির্জা ফখরুলের পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানির সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠককে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শেখ হাসিনার পতনকে ক্ষতি হিসেবে না দেখে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান করলে ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করা হতো, অথচ সম্পর্কের সমীকরণ উল্টে গেছে একটি হিসেবেই, তা হলো 5 আগস্ট। বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ফেনীতে আকস্মিক বন্যা আর সর্বোপরি শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি করেছে তা আর রাগঢাকের বিষয় নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ছিল না বাংলাদেশের। শেখ হাসিনার পতনকে ক্ষতি না মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি পার্শ্ববর্তী দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারে। অথরিটেরিয়ান গভর্নমেন্টের এগেইনস্টে, তো সেই গভর্নমেন্টের এগেইনস্টে আমরা মানুষ আন্দোলন করে সেটাকে পতন ঘটিয়েছি। এখন ভারত সেটাকে নিজের গায়ে নেওয়ার তো কোনো অর্থ আমি যুক্তিসঙ্গত কারণ দেখি না। বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে যদি ভারত বুঝতে চেষ্টা করে সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি, এবং সেটা ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে, আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য দূরত্ব ছিল শেখ হাসিনা সরকারের। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতেই এ দূরত্ব সৃষ্টি হয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক দূর করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা যে বক্তব্য বা যে কথাগুলো বলতো, সেই কথাগুলোকে আমরা গ্রাহ্য করিনি আগে। এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্য যে সংস্কার কার্যক্রম হচ্ছে, সেই কার্যক্রমকে তারা সমর্থন করছে। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনূসের। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় ফিরবে বলে মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। তবে ৭১ প্রশ্নে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টিও পাশ কাটানোর কোনো সুযোগ নেই। তারা যেখানে অপরাধ করেছে সেই দায়টা তারা স্বীকার করতে হবে। সেটা কিন্তু আমাদের সেই ৭১ সাল থেকে ৭২ সাল থেকে আজও পর্যন্ত সেই বক্তব্য আমাদের কিন্তু জারি আছে। আপনি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেই সেটা তুলতে হবে। দলীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে সামনের দিনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে বলে আশা করেন বিশ্লেষকরা। এবং মর্যাদা সম্পন্ন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। পাথর পরিবহনের আড়ালে ভারত থেকে অবৈধভাবে আনা পোশাকের চালান। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ট্রাক জব্দ, পালিয়েছে চালক ও হেলপার। নতুন করে সংঘাত না হলেও এখনও থমথমে খাগড়াছড়ি রাঙামাটি। ৭২ ঘন্টার অবরোধ চলছে না, যানবাহনও বন্ধ, স্কুল কলেজ দোকানপাট। সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। তবে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ৪৮ ঘন্টা কেটে গেলেও শঙ্কা কাটেনি জনমনে, এখনো থমথমে পাহাড়। ৭২ ঘন্টার অবরোধে রোববার সকালেও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বন্ধ ছিল দোকানপাট, স্কুল কলেজ। সদর থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। আমরা চাই সবাই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বার্তা বজায় রেখে চলতে আর কি। রাঙ্গামাটির পরিবেশ নষ্ট করছে, আমরা এই ধরনের আর চাই না। শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজার পর্যন্ত পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ। এই সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা। নতুন সংঘাত না ঘটায় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় তুলে নেওয়া হয় ১৪৪ ধারা। দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে শনিবার উপদেষ্টাদের সফরের পর খাগড়াছড়িতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, তবে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। রোববার কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর না পাওয়া গেলেও সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। ৭২ ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেলও রয়েছে বন্ধ। ঢাকা থেকেও কোনো টুরিস্ট আসতে পারতেছে না, এখান থেকেও যেতে পারতেছে না। টাকা পয়সা অনেক কমে যাওয়ার কারণে আমরা ওনাদেরকে অনেক ছাড় দিচ্ছি। নতুন করে সহিংসতা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অডিটরদের ওপর এবার লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করল পুলিশ। এতে অন্তত ২০ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। রাজধানীর কাকরাইলের সিএজি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গ্রেড বৈষম্য দূর না হওয়া পর্যন্ত কোনো বিল পাশ না করার ঘোষণা দিয়েছেন অডিটররা।
গ্রেড বৈষম্য দূর করার দাবিতে অডিটরদের আন্দোলনে এবার চড়াও পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ সহ ব্যবহার করা হয় জলকামান। অডিটরদের আন্দোলন ঘিরে রাজধানীর কাকরাইলে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজির ভবনের সামনে রোববার সকাল থেকে অবস্থান নেয় পুলিশ, র্যাব, সেনাবাহিনী। এখানে আসছে আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে মারার জন্য রেডি করতেছে। হাসিনার ফেসিস সরকারের কিছু দালাল এখনো শপথে বহাল, যারা আমাদের হাইকোর্টের রায় থাকার পরেও অর্থ মন্ত্রণালয় আমাদের এই দাবি মেনে নিচ্ছে না। জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। আমরা সকাল থেকে সবাই না খেয়ে, আমরা কি এই দেশের নাগরিক না? সাংবিধানিক অধিকার কি আমাদের জন্য না? এক পর্যায়ে দাবি পূরণের আশ্বাস দেন সিনিয়র কর্মকর্তারা। সমস্ত ক্যাডার অফিসাররা একমত পোষণ করতেছি। আপনারা যা চাচ্ছেন আমরাও সেটাই চাচ্ছি। কর্মসূচি শেষ করে ফেরার সময় হঠাৎই পুলিশ চড়াও হয় বলে জানান অডিটররা। এতে অন্তত 20 জন কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি তাদের। আমারা বলে এখানে চলে যান, আমার ছেলে স্কুল, পুলিশ কয় কি এর স্কুল। কিন্তু আমরা যখন স্বেচ্ছায় চলে যাচ্ছিলাম তখন তারা আমাদেরকে পিছন থেকে হামলা করলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি কোনো বিল পাস না করা সহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা আন্দোলনরত অডিটরদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রাণচঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3.5 মাস পর শুরু হলো ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য জানিয়েছেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দীর্ঘযাত্রার পর নতুন এক সকালের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3.5 মাস বন্ধ থাকার পর প্রাণ সঞ্চাল্য ফিরেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নতুন করে পথ চলা। সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে, আর তাই দীর্ঘ সময় ক্লাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে। 4 মাসে যেন আমরা সেমিস্টারটা কমপ্লিট করতে পারি, আমরা সেশন জটের মধ্যে যেন না পড়ি। তাদের নির্দেশনা থাকলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই যে 2-3 মাসের গ্যাপটা এটা ওভারকাম করতে পারবো। নির্ভয়ে ক্লাসে ফিরতে পারলেও ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ চাইছেন বন্ধ থাকুক সব ধরনের রাজনীতি, আবার কেউ বলছেন সঠিক নেতৃত্ব গঠনে বিকল্প নেই ডাকসু নির্বাচনের। এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে কোনো রকমের রাজনীতি হয় না, সেগুলো তো চলছে। যতই বলুক তারা কিন্তু একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পক্ষে থাকবে। ডাকসুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাধান, ডাকসুই একমাত্র পথ। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সহকারী প্রক্টর। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। পরে ছাত্র আন্দোলন চলাকালীন 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। পাথর পরিবহনের আড়ালে ভারত থেকে অবৈধভাবে আনা হয় পোশাকের বড় চালান। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবাহী ট্রাকটি জব্দ করেছে বিজিবি। সরাইল 25 বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে জানায়, ভোরে বিজয়নগরের পণ্যবাহী ট্রাকটি তল্লাশির জন্য থামার নির্দেশ দিলে তা অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল ধাওয়া দিয়ে ট্রাকটি থামায়, তবে পালিয়ে যায় চালক ও হেলপার। পরে পাথর সরিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস, যার আনুমানিক মূল্য প্রায় 4 কোটি টাকা। একটি সংঘবদ্ধ চক্র শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আনছিল বলে জানায় বিজিবি। বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন, রপ্তানির পরিমাণ চাঁদপুর ঘাটে একদিনের আমদানিরও কম, আর এতে দেশের বাজারে প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের কথা বলেছেন উপদেষ্টা। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু।
দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। যুক্তরাষ্ট্রে কোয়াডের শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে উদ্বেগ জানানো হয়। এদিকে সম্মেলনের ফাঁকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে জড়ো হন ইন্দো প্যাসিফিক অঞ্চলের 4 দেশের জোট কোয়াডের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রধানমন্ত্রীরা অংশ নেন। যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বিবৃতিতে সরাসরি বেইজিং এর নাম উল্লেখ করা হয়নি। দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন কোয়াড নেতারা। সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে কয়েক বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও ভারত। বাংলাদেশ অলসো figured in the discussions. মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ বিষয়েও আলোচনা হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করেন। তবে আলোচনার বিষয়বস্তু কি ছিল তা জানাননি তিনি। অন্যদিকে বাইডেন জানান, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং গতিশীল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক মামলা প্রত্যাহারের সরকারের 2 কমিটি 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন। তালিকা করছে বিএনপি। রাষ্ট্র সংস্কারও 6টি কমিটি দলটির। ইউনুস বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি ও সংস্কার ইস্যু। পশ্চিমাদের সঙ্গে দূরত্ব কমানোর সুযোগ। মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ। এবং এখনো থমথমে খাগড়াছড়ি রাঙামাটি, অবরোধে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় 1,500 পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।